ডিয়ার স্টুডেন্টস, শুরু করছি অষ্টম শ্রেণীর বিজ্ঞান ক্লাস। আমরা গতদিন যে চ্যাপ্টারটা আলোচনা করছিলাম সেটি ছিল বল এবং চাপ। এখানে আমরা বল সম্বন্ধে কিছু জেনেছিলাম। আজকে আমরা বল সম্বন্ধে আরও কিছু জানবো, আর চাপ কি সেটাও জানবো। ঠিক আছে, তাহলে সে বিষয়ে আজকে আমরা আলোচনা শুরু করছি। বল কি তোমরা জেনে গেছো, এবং বলের কারণে বস্তুর মধ্যে কি কি পরিবর্তন হয় সেটাও আমি গতদিন আলোচনা করেছিলাম। চলো দেখে নেই এই বলের কারণে বস্তুর গতীয় অবস্থার কি পরিবর্তন হয়। গতীয় অবস্থার পরিবর্তন কিভাবে হচ্ছে? বল প্রয়োগের কারণে হচ্ছে। তাহলে প্রথমেই আমাকে জানতে হবে এই গতীয় অবস্থা কি, তাই না? বস্তুর যে গতীয় অবস্থা সেটার মধ্যে দুটো জিনিস আছে। একটা হলো বস্তুর যে দ্রুতি মানে কি? স্পিড। এটার মধ্যে পরিবর্তন আসে, অথবা বস্তুর গতির দিক। তাহলে বল প্রয়োগের ফলে বস্তুর গতীয় অবস্থার পরিবর্তন আসে, তাই না? তাহলে কীরকম পরিবর্তন আসে? যে বস্তুটা যদি যে স্পিডে চলছিল সেটা হয়তো বা আমি বল প্রয়োগ করে বাড়িয়ে দিতে পারি, অথবা সেটাকে কমিয়ে দিতে পারি। ধরো একটা বল গড়িয়ে আসছে, আমি এটাকে কি মাঝখানে একটা বাধা সৃষ্টি করলাম, তাহলে এটার গতি কমে যাবে এবং একসময় এটা থেমে যাবে। ঠিক আছে? বা একটা বল আসছে, আমি এটাকে জোরে আরও ধাক্কা দিয়ে দিলাম, তাহলে এটার গতি বেড়ে গেছে। তাহলে এভাবে আমরা বস্তুর দ্রুতি বাড়াতে পারি, কমাতেও পারি। আরেকটা কী করতে পারি? তার দিক পরিবর্তন করতে পারি। যেরকম আমরা গতদিন অনেক উদাহরণ দিয়েছি যে ব্যাটসম্যান যখন বলার বল করে, তখন সেই বলটাকে ব্যাটসম্যান অন্য দিকে তার দিক পরিবর্তন করে মেরে দেয়। তাহলে এখানে বস্তুর গতির দিক পরিবর্তন হচ্ছে। তাহলে যখন শুধুমাত্র বস্তুর দ্রুতির পরিবর্তন হচ্ছে তখন আমরা বলতে পারি যে বস্তুর গতীয় অবস্থার পরিবর্তন হচ্ছে, অথবা যখন বস্তুর গতির দিক পরিবর্তন হয় তখনও আমরা বলতে পারি বস্তুর গতীয় অবস্থার পরিবর্তন হচ্ছে, বা দুটো একসাথেও হতে পারে, তখনও আমরা বলবো যে বস্তুর গতীয় অবস্থার পরিবর্তন হয়েছে। ঠিক আছে? তাহলে বস্তুর দ্রুতি আর বস্তুর গতীয় দিক দুইটাই কিন্তু গতীয় অবস্থাকে প্রকাশ করছে। যখন বস্তু স্থির অবস্থায় থাকে তখন তার দ্রুতি হয় 0, তাই না? তাহলে বস্তু কিন্তু স্থির অবস্থায়ও থাকতে পারে, আবার গতিশীল অবস্থায়ও থাকতে পারে। এই দুটোর যখন পরিবর্তন হবে তখনও আমরা বলবো যে গতি অবস্থার পরিবর্তন হয়েছে, বা এই দুটোর মধ্যে যে কোনো একটির পরিবর্তন হলেও বলবো আমরা যে গতি অবস্থার পরিবর্তন হচ্ছে। তো তোমরা বুঝতে পেরেছো গতি অবস্থা কি? সেটা যদি স্থির থাকে তখনও আমরা বলবো এটা গতি অবস্থা, আর এটা গতিশীল থাকলেও সেটা দুটোই তার গতি অবস্থা বোঝায়। ওকে স্টুডেন্টস, তাহলে আমরা দেখে গেছি যে বল প্রয়োগে বস্তুর গতি অবস্থা পরিবর্তন হয়, কিন্তু এরকম উদাহরণ আছে যেখানে বল প্রয়োগ করার পরেও দেখা যাচ্ছে যে গতি অবস্থার পরিবর্তন হচ্ছে না। এরকম কি? ধরো এরকম একটা এই যে ঘরের দেওয়ালটা, এটাকে আমি যতই ধাক্কা দিই না কেন, আমি কি দেওয়ালটা সরাতে পারবো না। তাহলে আমি কিন্তু এখানে বল প্রয়োগ করেছি, কিন্তু বস্তুটির দেয়ালটির দ্রুতিও আমি চেঞ্জ করতে পারিনি, এটা স্থিরই আছে, যেখানে ছিল সেখানে আছে। তাহলে এখানে কিন্তু আমি বস্তুর গতি অবস্থার কোনো পরিবর্তন করতে পারলাম না। তাহলে আমরা কি দেখছি? যে বল প্রয়োগের ফলে সবসময় কিন্তু বস্তুর গতি অবস্থার পরিবর্তন হয় না। ওকে স্টুডেন্টস, হয়তোবা এখানে একটা ভারী একটা বাক্স আছে, সেটাকে তুমি যতই ধাক্কা দাও তুমি এটাকে সরাতে পারছো না। তাহলে কি করছো? এখানে তুমি বল প্রয়োগ কিন্তু করলে, কিন্তু গতি অবস্থার পরিবর্তন করতে পারলে না। ওকে, তাহলে এরকম অনেক ধরনের উদাহরণ আছে যেখানে আমরা বল প্রয়োগে বস্তুর গতি অবস্থা পরিবর্তন করতে পারি, আবার নাও করতে পারি। ওকে, তারপর আমরা কি দেখেছিলাম? বল প্রয়োগের দ্বারা আমরা বস্তুর আকৃতির পরিবর্তন করতে পারি। কীরকম? যেমন আমরা সোফার সিটের মধ্যে বসি, গাড়ির সিটের মধ্যে বসি, সাইকেলের সিটে তোমরা বসে সাইকেল চালাও,
তখন কি একটা বল প্রয়োগ করছো, একটা চাপ প্রয়োগ করছো তুমি যখন বসছো, তাই না? তাহলে ওই যে সিটটা সেটা কি আকৃতিটা একটু চেঞ্জ হয়ে যায়, তাই না? তাহলে এইভাবে আমরা কিন্তু বল প্রয়োগে বস্তুর আকৃতি পরিবর্তন করতে পারি। এরকম অনেক উদাহরণ আছে কিভাবে তোমরা সেরকম আকৃতির, ধরো আমি একটা রুটির যে মণ্ড, এটা থেকে আমি একটা গোলা রুটির একটু টুকরা নিলাম, সেটাকে আমি অনেক আকৃতি দিতে পারি। কিভাবে দিয়েছি? আমি বল প্রয়োগ করে তো দিয়েছি। তাহলে এভাবে আকৃতির পরিবর্তন আমরা বল প্রয়োগ করে করতে পারি। ওকে স্টুডেন্টস, এরপর আমরা দেখব যে বল দুই প্রকার কিন্তু, ঠিক আছে? বল হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে সংস্পর্শ বল, যেটাকে আমরা টাচ করে কন্ট্যাক্টে, হ্যাঁ, যে বলটা যেটাকে টাচ করার পর এটা অ্যাপ্লাই হয়, প্রয়োগ হয়, এটাকে আমরা বলি সংস্পর্শ বল। আরেকটা আছে যেটাতে সংস্পর্শ হয় না, সেটাকে তুমি টাচ না করেই কিন্তু বল প্রয়োগ করা হয়ে যায়। এই ধরনের বলও আছে। তাহলে চলো আমরা এগুলো নিয়ে আলোচনা করছি। তাহলে সংস্পর্শ বল আর সংস্পর্শহীন বল। তাহলে বল দুই ধরনের, ঠিক আছে? সংস্পর্শ বল মানে কি কন্ট্যাক্ট ফোর্স। এখানে বস্তু আর বলের মধ্যে কি হয়? কন্ট্যাক্ট হয়, স্পর্শ হয়, ছোঁয়া হয়, ঠিক আছে? এটা হলো সংস্পর্শহীন বল, নন কন্ট্যাক্ট। এখানে কন্ট্যাক্ট হচ্ছে না। তাহলে চলো এই যে সংস্পর্শ বল, এগুলো কিছু উদাহরণ হিসাবে আমরা দেখে নিই কী কী এরকম আছে। একটা হলো, প্রথমে আছে পেশি বল, ঠিক আছে? এই সংস্পর্শ বলের 1 নম্বর উদাহরণ হচ্ছে পেশি বল। পেশি বল মানে কি? মাসকুলার ফোর্স, যেটা আমাদের মধ্যে আছে, অন্য অ্যানিমেলদের মধ্যেও আছে পেশি বল, ঠিক আছে? মাসকুলার ফোর্স যেটা পেশি বল। তারপরে আরেকটা আছে ঘর্ষণ বা ফ্রিকশন তোমাদের আছে এরপরের চ্যাপ্টার, সেটা সম্বন্ধে তোমরা আরও বেশি করে জানবে। এগুলো সম্বন্ধে আমরা বিস্তারিত আলোচনা করব। তার আগে আমি দেখে নিই আবার যে সংস্পর্শহীন বল কি, যেখানে আমরা টাচ করি না কিন্তু বল প্রয়োগ হয়ে যায়। সেরকম হচ্ছে চৌম্বক বল, ম্যাগনেটিক ফোর্স। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স হলো স্থির তড়িৎ বল। এখানে আরেকটা আছে সংস্পর্শহীন বল। আমরা কি কি দেখছি? একটা হলো চৌম্বক বল, ম্যাগনেটিক ফোর্স, এরপরে আছে স্থির তড়িৎ বল, আর 3 নাম্বার হলো যে আমাদের যে গ্র্যাভিটেশনাল ফোর্স, ঠিক আছে? গ্র্যাভিটেশনাল ফোর্স যেটা, এটা হলো মহাকর্ষীয় বল, হ্যাঁ, সেটা একটা কি নন কন্ট্যাক্ট ফোর্স, একটা সংস্পর্শহীন বল, মহাকর্ষীয় বল। তাহলে 3 ধরনের সংস্পর্শহীন বল আছে আর 2 ধরনের কি আছে? সংস্পর্শ বল। তাহলে চলো এগুলো সম্বন্ধে আমরা বিস্তারিত আলোচনা করি। এই যে ডাস্টারটা টেবিলে একটা ডাস্টার আছে, ঠিক আছে? এটাকে আমি এভাবে হাত দিয়ে তুললাম। আমি কি, যদি এটা হাত দিয়ে না তুলতাম, এখানে এটা আসতে পারতো না। তাহলে এটাকে আমি কি করেছি? এটাকে আমি হাত দিয়ে ধরে নিয়ে এসেছি, তাহলে এটা আমার কন্ট্যাক্টে এসছে, আমি এটাকে স্পর্শ করেছি, ঠিক আছে? তাই না? তোমরা যে এই যে তোমাদের স্কুল ব্যাগটা কাঁধে নাও, এটা হাত দিয়ে ধরে কাঁধে নিয়ে নিয়েছো, তো তোমার কাঁধের সাথে এটা সংস্পর্শে থাকে,
ঠিক আছে, তাহলে তুমি এখানে একটা বল প্রয়োগ করছো, যেভাবে এটাকে উঠাচ্ছ, এটাকে তোমার কাঁধে ঝুলাচ্ছ, কাঁধে নিয়ে বহন করে যাচ্ছ, তাহলে সেটাই কিন্তু কি পেশি বল। আমরা কি করি, কুয়ো থেকে জল তুলি বালতি দিয়ে, তাই না? এই বালতিটার সাথে একটা কি থাকে, একটা দড়ি আটকানো থাকে। তা তোমার যে হাতটা দিয়ে তুমি দড়িতে ধরো, দড়িটা আবার বালতিতে যুক্ত, তাহলে এটা কিন্তু কন্ট্যাক্টে আসে, এটা সংস্পর্শে আসে। এটা আমার ডাইরেক্ট সংস্পর্শে আসতে পারে বা ইনডাইরেক্ট। আমি হাত দিয়েই ধরেছি এটা, অথবা আমি একটা দড়ির সাহায্যে এটাকে ধরলাম, ঠিক আছে? কিন্তু সেটা কিন্তু কি বলবো আমি, পেশি বল। ঠিক আছে, সে ধরনের আরও অনেক অনেক উদাহরণ আছে। যেরকম আমরা যখন শ্বাস প্রশ্বাস নেই, তাই না, তখন আমাদের ফুসফুস কী হয়, ফুসফুসের মধ্যে একটা সংকোচন আর একটা প্রসারণ হয়, সেটাও কিন্তু পেশি বলের সাহায্যেই হচ্ছে। ওকে স্টুডেন্টস, এই যে যখন তোমরা বেড়াতে যাও, ট্রেনে করে বেড়াতে যাচ্ছ, অনেক লাগেজ তোমাদের সাথে, ব্যাগ ভর্তি, হ্যাঁ, তুমি একা তোমার শক্তিতে কুলোচ্ছে না, বহন করে নিতে পারছো না, তখন তোমরা কুলিকে ডাকো। তাহলে কুলি কী করে, দুটো সুটকেস মাথায় নিয়েছে, ব্যাগ নিয়েছে কাঁধে, ঠিক আছে? তাহলে এভাবে কিন্তু সে তার পেশি বল ব্যবহার করছে, করে এখানে ক্রিয়া হচ্ছে। ওকে, তাছাড়া আরও উদাহরণ আমরা আরও দেখতে পারি, যেরকম যখন খেলোয়াড়রা দৌড়াচ্ছে 100 মিটার রেস, 200 মিটার রেস, হ্যাঁ, অ্যাথলেটরা যখন দৌড়াচ্ছে, তখন কিন্তু তার পেশি বল এখানে কাজ করছে, ক্রিয়া করছে। যেরকম হাই জাম্প, লং জাম্প, এগুলো হচ্ছে, বা যে কোনো ধরনের কাজের মধ্যেই আমরা পেশি বলকে ব্যবহার করছি। ওকে, তুমি যখন সাইকেল চালাচ্ছ, পা দিয়ে কি প্যাডেলটাকে ঘোরাচ্ছ না, তখনও কিন্তু পেশি বল কাজ করছে। ওকে, তুমি দৌড়াচ্ছ, এগুলো সব পেশি বলের কারণেই হচ্ছে। দেখো, আমরা তো পেশি বল ব্যবহার করে আমাদের কাজ করছি, অনেক সময় আমরা কি করি, আমাদের যে চারপাশের যে অ্যানিমেলসরা আছে, জন্তু জানোয়ারদেরও কিন্তু আমরা ব্যবহার করছি আমাদের নানা কাজে। গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি আছে, তো এগুলো কি করে গাড়িগুলোকে টেনে নিয়ে যায়, গাড়িতে অনেক মাল থাকে, আমরাও অনেক সময় মানুষও বসে এক জায়গা থেকে আরেক জায়গায়। এটা প্রাচীন দিনে অনেক বেশি দেখা যেত, এখন কমে গেছে, তাই না? তো এগুলো কী করছে, কীভাবে করছে, গরু গাড়িটাকে কীভাবে টানছে, পেশি বলের সাহায্যে, তাই না? তাই তো। তাছাড়া হাতি, তারপর উট কি মরু দেশে, ডেজার্ট এরিয়াতে উট কি করছে, এক জায়গা থেকে আরেক জায়গায় কিন্তু এভাবে অনেক লোককে বহন করে পিঠে কাঁধে তুলে নিয়ে যাচ্ছে। ওকে, বা অনেক মালও নিয়ে যাচ্ছে। আমরা কি ছোটোবেলায় কি পড়েছিলাম, গাধার পিঠে বিরাট বোঝা, পড়েছিলে সবাই? তাহলে ওইখানে কি দেখলে তোমরা, যে অনেক বোঝা গাধাও কিন্তু বহন করছে। তাহলে সেইখানে সব জায়গাতে আমরা কি দেখছি, পেশি বল ব্যবহার করে কিন্তু পশুরাও কাজ করছে। ঠিক আছে, ওকে, তাহলে পেশি বল নিশ্চয়ই বুঝতে পেরেছ। তারপর হচ্ছে আমরা আলোচনা করব ঘর্ষণ। দেখো, তুমি বলটাকে ছুঁড়লে, বলটা গিয়ে মাটিতে পড়ল, এটা গড়িয়ে গড়িয়ে আস্তে আস্তে একসময় এটা থেমে যায়। তুমি প্যাডেলটা চালাচ্ছ, সাইকেলের প্যাডেলটা তোমার পা দিয়ে ঘোরাচ্ছিলে, তুমি আর চাপ দিচ্ছ না, তখন এটা আর ঘুরছে না, আস্তে আস্তে এটা থেমে যাচ্ছে। তাহলে এগুলো কি কারণে হচ্ছে, এটা একটা বলের কারণে হচ্ছে, সেটা হলো ঘর্ষণ বল। ঠিক আছে, বস্তু যখন যেদিকে যায়, বস্তু যেদিকে যাচ্ছে, ধরো এই সাইডে বস্তু যাচ্ছে, বস্তু যেদিকে যাচ্ছে তার বিপরীত দিকে ঘর্ষণ বল কাজ করে। যেমন গাড়িটা এদিকে চলছে, গাড়ির চাকাটা, আর ঘর্ষণ বল, যে ঘষা যেটা আমরা বলি, সেটা কিন্তু তার বিপরীত দিকে, বস্তুর গতি যেদিকে থাকে তার বিপরীত দিকে কাজ করে ঘর্ষণ বল। আর ঘর্ষণ বল কিন্তু দুটো তলের মধ্যে হয়। তল মানে বুঝতে পেরেছো, দুইটা সারফেসের মধ্যে হয়। যখন একজন দৌড়বিদ দৌড়াচ্ছে, অ্যাথলেট দৌড়াচ্ছে, তার জুতোটা কি মাঠের সংস্পর্শে আসে, ঠিক আছে? তাহলে জুতোটা আস্তে আস্তে কি ক্ষয় হয়ে যায়, আমরা দেখি তো, ঘষা লাগতে লাগতে এটা ক্ষয় হয়ে যায়। এই যে গাড়ির চাকাটা, এটাও ক্ষয় হচ্ছে, তাই না? বা বলটাকে যে তুমি ডেলি খেলছো, ছুঁড়ে মারছো, এটা মাটিতে গিয়ে লেগে লেগে এটাও ক্ষয় হচ্ছে। যে ব্যাটসম্যান যে ব্যাটটা দিয়ে বল মারছে, সেটাও কিন্তু ক্ষয় হচ্ছে, বলের
বলের যে সারফেস তল সেটার সাথে ব্যাটের সারফেসটার কন্ট্যাক্ট হচ্ছে, ঠিক আছে, ব্যাটের সাথে মাঠের কন্ট্যাক্ট হচ্ছে, তাহলে এখানে স্পর্শ হচ্ছে, কিন্তু স্পর্শ ছাড়া কিন্তু এগুলো হয় না, ঠিক আছে। তাহলে এই ঘষার কারণে আমরা দেখি আমাদের জুতোগুলো ক্ষয় হয়ে যাচ্ছে, সাইকেলের চাকা বা গাড়ির চাকাগুলো ক্ষয় হয়ে যাচ্ছে, তাহলে এটা কিন্তু ঘর্ষণ বলের কারণে। তাহলে আমরা কি দেখছি, ঘর্ষণ বল জন্য দুটো তলের দরকার, দুটো সারফেসের মধ্যে এটা হয়। আর বস্তুর গতি যেদিকে থাকবে ঘর্ষণ বল তার উল্টো দিকে থাকবে, ঘর্ষণ বল চেষ্টা করে বস্তুর গতিটাকে থামিয়ে দিতে, ঠিক আছে। তুমি যখন সাইকেলের চাকাটার মধ্যে আর চাপ দিচ্ছ তখন এটা থেমে কেন গেছে, কারণ ঘর্ষণ বল এখানে কাজ করেছে, এটাকে থামিয়ে দিয়েছে। ওকে স্টুডেন্টস, তাহলে আমরা বুঝে গেছি ঘর্ষণ বল এটা জিনিসটা কি। ওকে, তারপরে আমরা যাব যেখানে সংস্পর্শহীন বল, এগুলো কিভাবে হচ্ছে। চৌম্বক বল কি, ম্যাগনেটিক ফোর্স জিনিসটা কি, ম্যাগনেট জানো তোমরা কি, ম্যাগনেট থেকে কি করা, ম্যাগনেট কি করে, লোহা জাতীয় পদার্থকে আকর্ষণ করে, তাই না। তাহলে ধরো একটা আবর্জনার মধ্যে কিছু লোহা ভুলে ওখানে ফেলে দেওয়া হচ্ছে, ওটাকে এখন আমার উদ্ধার করতে হবে, এটা আমার খুব দরকার, লোহা দিয়ে অনেক কাজ করি আমরা, অনেক জিনিস বানাই, তাহলে কিভাবে আনবো, একটা ম্যাগনেট দিয়ে, ম্যাগনেটের যে বড় ম্যাগনেট পাওয়ারফুল ম্যাগনেটগুলো আছে ওইগুলো আমরা ক্রেনের সাহায্যে ওই আবর্জনাটার মধ্যে যখন নিয়ে যাই তখন ম্যাগনেট কী করে, এটাকে কিন্তু স্পর্শ করে না, একটু কাছাকাছি যখন চলে আসে তখনই লোহার টুকরাগুলো ম্যাগনেটের গায়ে এসে লেগে যায়। তাহলে কিভাবে লাগছে এটা, এটা কিন্তু একটা ধরনের বলের কারণে, যে ম্যাগনেটের মধ্যে যে শক্তিটা আছে তার যে বল আছে সেই কারণে হচ্ছে। তাহলে এটা কিন্তু সংস্পর্শহীন বলের উদাহরণ। ওকে স্টুডেন্টস, দেখো ম্যাগনেটের মধ্যে কিন্তু দুটি মেরু থাকে, তাই না, একটা ম্যাগনেট এরকম থাকে, ঠিক আছে, দুটো মেরু আছে, তাই না, একটাকে আমরা ধনাত্মক একটাকে আমরা ঋণাত্মক বলতে পারি। আমি যদি আরেকটা ম্যাগনেটকে আনি কাছে, দেখা যায় একই ধরনের, যে একই ধরনের, এগুলো দুইটা একই ধরনের, তাহলে এগুলো কি সমমেরু, সমমেরুগুলো একই ধরনের মেরুগুলো কি করবে, এগুলো কিন্তু কাছাকাছি আসবে না, আমি যদি এদেরকে মোটামুটি কাছাকাছি আনি ওরা দূরে সরে যাবে, তাহলে কি কারণে যাচ্ছে, চৌম্বকীয় বলের কারণে যাচ্ছে, ঠিক আছে। তাহলে কি দেখা যায়, তাদের মধ্যে কি হয়, বিকর্ষণ হয়। ওকে, কিন্তু আমি যদি এখানে বিপরীত মেরুগুলোকে আনি, ঠিক আছে, সমমেরু না আনে কি করেছি আমি, বিপরীত মেরুগুলোকে নিয়ে আসি, তখন কি হয়, দেখা যায় একটার গায়ে আর একটা কিন্তু খুব কাছাকাছি চলে আসছে, একদম লেগে যাবে, তাহলে তারা তখন আকর্ষণ করে, তাহলে কি হবে, আকর্ষণ করার ফলে এটার গায়ে একটা পার্ট এসে পড়বে, এদিকে রয়ে যাবে, বুঝতে পেরেছ। তাহলে এটা কি চৌম্বক বল, ম্যাগনেটিক ফোর্স। তারপর আমরা দেখি স্থির তড়িৎ বল কি। অনেক সময় যখন আমরা একটা প্লাস্টিকের চুড়ি দিয়ে চুল আঁচড়ালাম, আমি আমার চুলটা কিন্তু ড্রাই হতে হবে, আমি যখন চিরুনিটাকে রেখে দেব এবং চিরুনিটার কাছে কিছু কাগজের টুকরা আনবো, তখন দেখা যাবে চিরুনিটা কি করেছে, কাগজের টুকরাগুলোকে আকর্ষণ করছে। কারণ কি, কেন এরকম করতে পারছে, তুমি যখন চুলটা আঁচড়িয়েছ, হ্যাঁ, তখন এই চিরুনির গায়ে কি হয়েছে, কিছু স্থির তড়িৎ আহিত হয়েছে, এটার মধ্যে কিছু আধান প্রবাহিত হয়েছে, এটা আহিত হয়ে গেছে, ঠিক আছে, আধান এটার মধ্যে প্রবাহিত হওয়ার কারণে সেটা কি করছে, কাগজের টুকরোগুলোকে আকর্ষণ করতে পারছে। তাহলে এটা হলো স্থির তড়িৎ বল এক ধরনের, এটার মধ্যে তড়িৎ এসে গেছে চিরুনির মধ্যে, তার জন্য সেটাকে তার তড়িৎ ধর্মের কারণে সে কাগজগুলোকে নিজের দিকে আকর্ষিত করতে পেরেছে। ওকে, এরপরে আমরা দেখি মহাকর্ষীয় বল কি। মহাকর্ষীয় বলও এক ধরনের সংস্পর্শহীন বল। ওকে, তাহলে কি হচ্ছে এখানে, আমরা কি দেখি, একটা আপেল যখন গাছ থেকে পড়ে, একটা গাছ থেকে যখন একটা ফল পড়ে, ফলটা নিচের দিকেই তো আসে, মাটিতে আসে, কেন আসে, কারণ পৃথিবীর একটা আকর্ষণ শক্তি আছে, পৃথিবী সব জিনিসকে নিজের দিকে টেনে নেয়। আমি যদি এই কলমটাকে ফেলি এখান থেকে, কোথায় পড়ছে, নিচের দিকে পড়ছে, আমি একটা কলম ফেলি, পয়সা ফেলি, যাই ফেলি, আমার সেই জিনিসটা কিন্তু মাটিতে এসে পড়বে, কেন, কারণ
পৃথিবীর সেই আকর্ষণ বলের কারণে। ওকে স্টুডেন্টস, তুমি যখন জলের ট্যাপটা অন করো, জলটা কোন দিকে পড়ে? উপরে যায় না নিচের দিকে যায়? নিচের দিকে যাবে সব সময়, তাই না? তাহলে এটা কি কেন হচ্ছে? গ্র্যাভিটেশনাল ফোর্স, পৃথিবীর একটা গ্র্যাভিটেশনাল ফোর্স আছে, এই কারণে সব জিনিস নিচের মধ্যে, পাতা একটা উঠতে উঠতে নিচেই পড়বে, তাই তো? তাহলে আমরা কি দেখি? এই যে আমাদের ঝর্ণার জল, নদীর জল উপরে থেকে নিচের দিকে বয়ে যায়, তাহলে এই কারণেই হচ্ছে এইসব। ওকে, যখন আমার এই কলমটা আমার হাতে ছিল, এটার মধ্যে কি কোনো দ্রুতি ছিল? তখন এটার দ্রুতি শূন্য। যখন আমি এটাকে ছেড়ে দিয়েছি, এটা যখন গতিশীল হয়েছে, তখন এটার মধ্যে একটা দ্রুতি আছে, তাই না? এটা এসে পড়লো টেবিলের উপর, পড়ে এটা আবার স্থির হয়ে গেছে, তখন আবার দ্রুতি শূন্য হয়ে গেছে। ওকে, তাহলে আমরা কি দেখেছি? বল কত প্রকার ও কী কী তাদের উদাহরণ আমরা দেখে নিয়েছি। চলো এখন আমরা দেখি চাপ কি। ওকে, চাপ সম্বন্ধে তোমরা কিছু কিছু ক্লাস 7-এ পড়েছ, এখন আমরা এটা বিস্তারিত আলোচনা করব। যখন আমরা বল প্রয়োগ করি প্রতি একক ক্ষেত্রফলে, ঠিক আছে, কোনো একটা সমতলে, কোনো একটা স্থানে, হ্যাঁ, একটা একক ক্ষেত্রফলে একটা জায়গাতে আমি যে বল প্রয়োগ করছি, সেই পার্টিকুলার বলটাকে আমি কী বলি? চাপ বলি। ওকে, তাহলে আমরা চাপ বলতে কি বুঝি? একটি পৃষ্ঠতলের, মানে একটা সারফেসের, চাপের সংজ্ঞাটা আমি আগে লিখে দেই। একটি পৃষ্ঠতলের প্রতি একক ক্ষেত্রফলে, হ্যাঁ, প্রতি একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে বলা হয় চাপ। তাহলে প্রেসার কি? প্রেসার হলো দ্য অ্যাপ্লাইড ফোর্স, ঠিক আছে? এই ফোর্সটা আমরা কোথায় দিচ্ছি? পার ইউনিট এরিয়াতে, যে কোনো সারফেসের, হ্যাঁ, প্রতি একক ক্ষেত্রফলের উপর আমি যেই বলটা প্রয়োগ করছি সেটাকে আমি বলি চাপ। চাপের একটা একক আছে, এসআই একক। এসআই কি? সিস্টেম ইন্টারন্যাশনাল। এই এককটা হচ্ছে পাস্কেল। তাহলে আমরা প্রেসারের কি ডেফিনেশন দিতে পারি? The applied force on any surface whose area is per unit area, ঠিক আছে? তাহলে বলা যেতে পারে pressure is the applied force on any surface in its unit area, ঠিক আছে? তাহলে আমরা এখানে কিন্তু একটা কি ফর্মুলা পেয়ে যাই প্রেসারের, চাপের। পি হলো কি? প্রেসার, চাপ। তাহলে পির ফর্মুলা হলো F/A। এফটা কি? বল। তাহলে বল বাই ক্ষেত্রফল, এটা হলো এর ফর্মুলা। দেখো, আমরা যখন একটা ধারালু একটা পেরেক নেই, একটা লোহার টুকরা, সেটাকে কিন্তু আমরা ইজিলি দেওয়ালে গাঁথতে পারি, তাই না? কিন্তু আমি যদি তার উল্টো সাইডটা নেই, তাহলে কি এটাকে পারবো গাঁথতে? তার যে ভোঁতা অংশটা, ওই জায়গাটা যদি নেই, কেন পারবো না? কেন আমার কষ্ট হবে? আমি তো একই শক্তি দিচ্ছি, তাই না? একই বল প্রয়োগ করছি। কেন মনে হচ্ছে? কারণ এখানে আমার ক্ষেত্রফল বেড়ে যায় যখন আমি লোহাটার সুচালু অংশটা নিচ্ছি, ঠিক আছে, যেটা শার্প অংশটা, ঠিক আছে? তাহলে শার্প অংশটা নিলে ক্ষেত্রফল কি? কম থাকে। শার্প অংশ মানে কি? একটু ক্ষেত্রফল কম। তাহলে ক্ষেত্রফল কম হলে দেখা যায় চাপ বেশি হয়, রিভার্স আছে,
ইনভার্সলি প্রপোর্শনাল। দেখা যায় কি বল যদি আমি বেশি প্রয়োগ করি চাপও বেশি হবে আমার, বল যদি আমি কম প্রয়োগ করি চাপ কম, তাহলে পি কম হবে এফ যদি কম হয়, আর পি বেশি হবে এফ যদি বেশি হয়। কিন্তু এর বেলায় কিন্তু এটা উল্টা, একে এরিয়া ক্ষেত্রফল, পি কম হবে এ বেশি হলে। মানে কি বলেছি আমি, যে লোহার যেই সাইডটা ভোঁতা থাকে ওই সাইডটা দিয়ে যদি আমি চেষ্টা করি দেওয়ালে লাগাতে, আমি পারছি না, আমি কিন্তু একই বল প্রয়োগ করছি কিন্তু সেটা কি ঢুকছে না দেওয়ালে। ঠিক আছে, কেন? কারণ তখন আমার এরিয়া বেশি হয়ে গেছে, আমি একই বল প্রয়োগ করলাম কিন্তু এরিয়া আমার বেশি হয়ে গেছে। আর যখন আমি সুচালু অংশটা ব্যবহার করছি এরিয়া কম হচ্ছে, সুচালু অংশতে কি একটা সূচের মতো থাকে পেরেকটা, তখন কিন্তু চাপ বেশি হয়ে যায়, তখন সহজেই আমি আমার পেরেকটাকে কোথায় কী করতে পারি, ঢুকে দিতে পারি ওয়ালে। আমরা যখন সবজি কাটি, আমরা দা দিয়ে সবজি কাটি, তো দাটা যদি ভোঁতা হয় তাহলে কি সবজিটা ভালোভাবে কাটা যায় না, পারি না। কিন্তু দাটা যদি ধার থাকে তাহলে এটা সহজই হয়। ধার থাকলে কি হয়, ক্ষেত্রফল কি কম, তখন আমি কম চাপ, ক্ষেত্রফল কম হলে চাপ বেশি হয়ে যায়, একই বল প্রয়োগ করলাম, তখন আমি সহজেই সবজি কাটতে পারবো। কিন্তু ভোঁতা দার মধ্যে ক্ষেত্রফল বেশি, অনেকটা জায়গা আছে, তাই না? তাহলে এই জন্য আমি যতই বল প্রয়োগ করছি আমার প্রেশার তো কম হচ্ছে, এই জন্য অনেক কষ্ট হয় আমার কাটতে, চাপ কম, চাপ দিচ্ছি কিন্তু হচ্ছে না, তাই না? যখন আমরা কোনো একটা ব্যাগ ঝুলাই কাঁধে, কি দেখা যায় যে ব্যাগের যে মানে অংশটা সেটা কিন্তু মোটা হয়ে আমার কাঁধে ঝুলে, মোটা হলে কি হচ্ছে, মোটা হলে ক্ষেত্রফল বেশি হচ্ছে, তাহলে আমাকে মানে আমি তো বল প্রয়োগ করছি, আমার পেশি শক্তি ব্যবহার করেই তো আমি আমার ব্যাগটাকে বহন করে নিয়ে যাচ্ছি, কিন্তু আমাকে তখন চাপ বেশি দিতে হয় না। কিন্তু আমি যদি এটাকে মোটা না করে আমি চিকন করে এটাকে পেঁচিয়ে রাখি, তখন কিন্তু কি হয়, ক্ষেত্রফল কম হয়, চাপ তখন বেশি দিতে হয়। ওকে স্টুডেন্টস, তাহলে নিশ্চয়ই বুঝে গেছো যে এই ক্ষেত্রফল বা এরিয়া কিভাবে চাপের সাথে সম্পর্ক যুক্ত। ঠিক আছে, চলো এরপর আমরা দেখি এই যে আমাদের যে পর্বতারোহীরা, ওরা যে পর্বতে উঠছে, ওকে, অনেক সময় কি হয় পর্বতের মধ্যে যখন যায় উপরে কিন্তু বায়ুমণ্ডলে অক্সিজেন কম থাকে, ঠিক আছে, ওইখানে চাপ কি কম, এই জন্য আমার শরীরে পর্বতারোহীর শরীরের চাপ বেশি হয়ে যায় কিন্তু বায়ুমণ্ডলীয় চাপ কম, তার কারণে অনেক সময় তার শরীরের এইটাকে ব্যালেন্স করার জন্য শরীর থেকে কি হয়, রক্ত বেরিয়ে আসে। ঠিক আছে, এই জন্য পর্বতারোহীরা তাদের নিজের সাথে সিলিন্ডার নিয়ে যায়, অক্সিজেন সিলিন্ডার, ঠিক আছে, কারণ চাপটা যাতে সেম করতে পারে। তারপরে আমরা আবার দেখি ডুবুরিরা যখন জলের নিচে যায়, ঠিক আছে, তখন কিন্তু যে সে জলে যত নিচে যাবে তার উপর চাপ তত বেশি পড়বে। ওকে স্টুডেন্টস, তাহলে চাপ বেশি হয় তার কি শরীর কিন্তু ফেটে যেতে পারে, ক্র্যাক হয়ে যেতে পারে, তার জন্য সে স্পেশাল ধরনের কিছু ড্রেস আছে সেগুলো পরে ডুবুরিরা জলের নিচে যায়। ওকে, তাহলে জলের গভীরতা যত বেশি হয়, তাহলে চাপ তত বেশি হয়। ওকে, আবার আমরা দেখি যে যখন পর্বতে যাচ্ছে, পর্বতের অনেক উপরে উঠছে, তখন কিন্তু উচ্চতা বেশি হয়ে গেছে, বায়ুর বলে দেখি উচ্চতা বাড়লে কি বায়ু চাপ কি হয়, কমে যায়, আর গভীরতা বাড়লে চাপ বেশি হয়। ওকে, বুঝতে পেরেছ? তাহলে আমরা কি দেখছি, কঠিন, তরল, গ্যাসীয় সব ধরনের পদার্থ কিন্তু চাপ প্রয়োগ করে। ওকে, এবং এই যে ধরনের চাপগুলো আছে, ঠিক আছে, এগুলো মাপার যন্ত্র আছে। আমরা গ্যাসের চাপ মাপার জন্য যেই যন্ত্রটা ব্যবহার করি সেটাকে বলে ম্যানোমিটার। ম্যানোমিটার কি, সেই যন্ত্রটা যেটা দিয়ে গ্যাসের চাপ মাপা হয়। আর যে বায়ুমণ্ডলীয় চাপ সেটা মাপার যন্ত্র আছে একটা, এটাকে কি বলে, ব্যারোমিটার। বায়ুমণ্ডলীয় চাপ কি তোমরা কি জানো? আমাদের চারপাশে কি বায়ু রয়েছে, যে বায়ুর যে চাদর যা আমাদের পৃথিবীর পৃষ্ঠের উপরে থেকে অনেক কিলোমিটার অবধি আছে সেটাকে বলে আমরা বায়ুমণ্ডল।
তার অনেকগুলো স্তর আছে, তাই না? ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এগুলো এক্সোস্ফিয়ার। তাহলে এগুলো হলো কিছু বায়ুমণ্ডলের স্তর। তাহলে এইভাবে বায়ুমণ্ডল কিন্তু বিস্তৃত। এই বায়ুমণ্ডলের কিন্তু একটা চাপ থাকে, বায়ুর চাপ আছে, তাই না? আমরা পড়েছিলাম সপ্তম ক্লাসে যে ওইখানে আমরা যখন একটা বোতলে গরম জল রেখেছিলাম, সেটা কী হয়েছিল, সেটার যে শেপটা সেটা নষ্ট হয়ে গেছিলো, তাই না? এটা একদম দোলরে মুচড়ে কী হয়ে গেছিলো, এটার আকারটা বিচ্যুতি হয়ে ধারণ করেছিল। এটা কেন হয়েছিল? তার ভিতরের চাপ আর বাইরের চাপ কিন্তু সেম ছিল না। বায়ুমণ্ডলের চাপ সেটার শেপটাকে নষ্ট করে দিয়েছিল। ঠিক আছে? তাহলে বায়ুমণ্ডলের চাপ কিন্তু অনেক শক্তিশালী, সেটার কারণে ঝড়, বৃষ্টি, সাইক্লোন এগুলো হয় আমরা জানি। ঠিক আছে? তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরে গেছো বল এবং চাপ কি। এই চ্যাপ্টারটা নিয়ে আমি আবার একটু এরপরের দিন আলোচনা করবে, এটার একটু অবশেষ অংশ রয়ে গেছে এবং এটা থেকে আমরা কিছু কোয়েশ্চেন আনসার ডিসকাস করে নেব। আজ তাহলে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে।